হ্যালো ক্লাস, গুড মর্নিং। আজকে আমরা ফার্স্ট সেটেলমেন্ট জিওগ্রাফির ক্লাস স্টার্ট করতে চলেছি। সেটেলমেন্ট জিওগ্রাফিতে আমার ফার্স্ট টপিক হলো মরফোলজি অফ রুরাল সেটেলমেন্টস। টপিক মোস্ট প্রবাবলি 3। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্টেই মরফোলজি অফ রুরাল সেটেলমেন্টের মধ্যে তোমাদের যেটা রয়েছে সাইট অ্যান্ড সিচুয়েশন। সাইট অ্যান্ড সিচুয়েশনটাকে কভার করবো, তার আগে মরফোলজি নিয়ে কিছু কথা বলবো। So what do you mean by morphology? The term morphology concedes twofold expression. As generic quality, it views the non-existent processes, and as visual imprints, it shows the man's achievement along with the organization system. মানে মরফোলজি হচ্ছে, ধরো কোনো একটা, যেমন আমরা পড়ি না জিওমরফোলজি, কোনো একটা কোনো একটা প্রক্রিয়া, মানে কোনো একটা প্রসেস যার থ্রুতে ওই জিনিসটা ফরমেশন হয়েছে। জিওমরফোলজি যখন আমরা পড়ি, তার মধ্যে আমরা পড়ি আর্থের ক্রাস্টের ফরমেশন, ওয়েদারিং, তারপরে নানা রকম ইরোশনাল অ্যাক্টিভিটিস, মানে এই সমস্ত কিছু করে এই ওপরের যে আমরা এখন যে জায়গাটা থাকি ক্রাস্ট, সেই জায়গাটা ফর্ম হয়েছে, তাই ওটা হলো জিওমরফোলজি। আর এটা হলো সেটেলমেন্ট মরফোলজি। সেটেলমেন্ট মরফোলজি মানে কি, সেটেলমেন্ট কিভাবে ফর্ম হচ্ছে, সেটেলমেন্টের ফরমেশন, সেটেলমেন্টের নানা রকমের কোয়ালিটি, জেনারিক কোয়ালিটি। জেনারিক কোয়ালিটি মানে তার ভেতরের, মানে ধরো সেটেলমেন্টটা নদীর পাশে হয়েছে, নদীর পাশে হলে কেন হয়েছে, সেটাকে এগ্রিকালচারের জন্য জল পাবে বলে হয়েছে, নাকি ওটা নদীতে কমিউনিকেশনটা বেটার হবে বলে হয়েছে। তো এই যে এই কোয়ালিটি গুলো, এগুলো হচ্ছে জেনারিক কোয়ালিটি। তো এই কোয়ালিটি গুলো যখন সেই সেটেলমেন্টটা তৈরি, মানে প্রসেসটাকে ইনফ্লুয়েন্স করে এবং তার মধ্য দিয়ে সেটেলমেন্টটা তৈরি হয়, তখন তাকে আমরা বলি মরফোলজি। এবং শুধুমাত্র মরফোলজিতে শুধুমাত্র এই নানা রকমের ফিজিক্যাল ক্রাইটেরিয়া আছে তাই নয়, ম্যানও এখানে যথেষ্টভাবে ইনভলভড। কারণ একটা সেটেলমেন্ট তৈরি করতে মানুষের ভূমিকা অনেকটা রয়েছে। মানুষ কি করে, ধরা যাক একদম ফার্স্টে মানুষ তখন পুরোপুরি ফিজিক্যাল ফ্যাক্টরস এর উপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু যত দিন বাড়লো তত সে টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হলো, তত সে ব্রেন খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে ওই সেটেলমেন্টে নানা রকম মডিফিকেশন করতে লাগলো। তো সেই জন্য সেই সেটেলমেন্টটা হয়তো এক সময় নদীর পাশে হয়েছিল, এগ্রিকালচারে ওয়াটার সোর্স থেকে আমি জল নিতে পারবো বলে, কিন্তু তারপর দেখা গেল সেটা শুধু আর এগ্রিকালচার অ্যাক্টিভিটিতে থেমে নেই, ওটা তার সাথে পোর্ট তৈরি করেছে, ওটা তার সাথে ব্রিজ তৈরি করে ওই উল্টো দিকের যে পার রয়েছে সেখানকার সাথে কমিউনিকেশন খুব ভালো করে ফেলেছে। তো এই যে জিনিসগুলো, এটা হচ্ছে ম্যানস অ্যাচিভমেন্ট। তাহলে দুটো জিনিস মরফোলজিতে, একটা হচ্ছে জেনারিক কোয়ালিটি আর একটা হলো ম্যানস অ্যাচিভমেন্ট। জেনারিক কোয়ালিটি মানে ওটা কি ফিজিক্যাল ফ্যাক্টরের উপর বেস করে তৈরি হচ্ছে সেটা, আর একটা হলো ম্যানস অ্যাচিভমেন্ট, মানে মানুষ ওটাতে আর কি কি অ্যাচিভ করলো, আর কি কি মডিফিকেশন করলো, এটা হলো ম্যানস অ্যাচিভমেন্ট। এই দুটো ক্রাইটেরিয়া নিয়ে যে টার্মটা, মরফোলজি টার্মটা ফর্ম হয়। The former is expressed through the time series. Former মানে জেনারিক কোয়ালিটির কথা বলছে, টাইম সিরিজ মানে আমরা, তোমরা করেছো নিশ্চয়ই টাইম সিরিজ স্ট্যাটিস্টিক্স। টাইম সিরিজে কি হয়, যে কিভাবে টাইমের সাথে সাথে কিভাবে ইয়ারলি জিনিসটা প্রোগ্রেস হচ্ছে, জিনিসটা বাড়ছে বা কমছে, বা কিভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে টাইমের সাথে সাথে বিভিন্ন ফিজিক্যাল ফ্যাক্টর দ্বারা। তো সেটা হচ্ছে টাইম সিরিজ দিয়ে আমরা দেখাতে পারি। While the latter aspect finds its association with the structural stability in spatial context. মানে একটা ম্যানসের অ্যাচিভমেন্ট হলেই, মানুষের বুদ্ধি থাকলেই তবেই সেই সেটেলমেন্টটা সেখানে সাস্টেইন করবে, সেখানে থাকবে। সাপোজ ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো রিভারের পাশে একটা সেটেলমেন্ট তৈরি হলো, কিন্তু তখনও কোনোদিনও ফ্লাড হয়নি। হঠাৎ এক বছর হয়তো বিশাল বড় ফ্লাড এলো এবং পুরো সেটেলমেন্ট ডিভাস্টেটেড হয়ে গেল। তো মানুষের অ্যাচিভমেন্ট এটাই, ওটাকে আবার নতুন করে গড়ে তোলা এবং ওটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া। কিন্তু ধরা যাক এবার থেকে প্রত্যেক বছরই ওখানে ফ্লাড আসতে শুরু করলো, তখন মানুষ কি করবে, ওই জায়গাটা ছেড়ে চলে যাবে, তখন একটু উঁচু জায়গা খুঁজবে, উঁচু জায়গায় গিয়ে আবার সেটেলমেন্টটাকে ফর্ম করবে। তো এই যে জিনিসটা, এইটা টোটালি স্ট্রাকচারাল, এটাকে বলে স্ট্রাকচারাল স্টেবিলিটি। বা হয়তো ওখানেই এমন কোনো টেকনোলজি ইনভেন্ট করবে, মানে পার বাঁধিয়ে দেবে, ড্যাম দেবে, বা কিছু একটা করবে যাতে ওই সেটেলমেন্টে আর ফ্লাড না হয়।
তো এটাকে বলা হয় স্ট্রাকচারাল স্টেবিলিটি, এটাকে স্পেশাল কনটেক্সটে স্ট্রাকচারাল স্টেবিলিটি বলা হয়, আর আগেরটা ছিল টেম্পোরাল কনটেক্সটে টাইম সিরিজ অ্যানালিসিস করে দেখা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে মরফোলজিক্যাল অ্যানালিসিস ইন স্পেশাল কনটেক্সট ওয়াজ ফার্স্ট ওয়ার্কড আপন বাই গোয়েথ। গোয়েথ বলে একজন সায়েন্টিস্ট প্রথম মরফোলজিক্যাল অ্যানালিসিস করেছিলেন, হু অ্যাপ্লাইড দ্য কনসেপ্ট অফ বায়োলজিক্যাল অর্গানিজম টু দ্য সোশ্যাল ফেনোমেনা। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এই যে মরফোলজিক কনসেপ্টটা, এটা এসছে টোটালি এই ধরো আমাদের যে শরীরের মধ্যে এই যে সেল বা কোষ, সেলের যে ফর্মেশন হয়, সেলের ফর্মেশন মানে কি, মানে দেখো আমরা প্রথমে যখন বাচ্চা অবস্থায় জন্মাই তখন একটা ছোট্ট শরীর, তারপর ধীরে ধীরে বড় হচ্ছি, ওই ছোট্ট শরীরের ওইটুকু অংশই তো আস্তে আস্তে স্ট্রেচ করতে করতে এত বড় হয়ে গেল। কেউ 6 ফুট লম্বা হয়ে যাচ্ছে, কেউ 7 ফুট লম্বা হচ্ছে, কিন্তু ছোটবেলায় তো সবাই ওইটুকুই থাকছে। তার মানে কি, সেলের এক্সপ্যানশন হচ্ছে, একটা সেল থেকে আর একটা সেল, সেই সেল থেকে আরো 4টে সেল, এরকম করে করে সমানে একটা সেল ভেঙে 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 আরো অনেক সেল তৈরি হচ্ছে, যার জন্য আমাদের স্কিন স্ট্রেচ হচ্ছে, হাড় বোন বাড়ছে, সবই বাড়ছে। তো এই যে জিনিসটা, এইটাকেই বায়োলজিক্যাল যে অর্গানিজমের যে ফেনোমেনাটা রয়েছে আমাদের শরীরের মধ্যে, যে জিনিসটা হচ্ছে সেটাকেই গোয়েথ সোশ্যাল ফেনোমেনাতে নিয়ে এলো। সোশ্যালেও উনি বললেন যে একটা সেল, ধরে নিলাম একটা সেটেলমেন্ট, ছোট্ট একটা সেটেলমেন্ট, সেটা ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে, হতে 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 সেটা আস্তে আস্তে পুরো স্যাচুরেশনে চলে গেল। তারপরে কি হলো, তার আশেপাশের পেরিফেরিতে ধীরে ধীরে আস্তে আস্তে আবার একটা লেয়ার অফ বাড়ি বা মানে হাউসেস তৈরি হলো। এই করতে করতে দেখা যাবে যে সেটেলমেন্টের যে আউটার লেয়ারটা ছিল সেটা ধীরে ধীরে এক্সপ্যান্ড করছে। সেটেলমেন্টটা আগে যদি 1 স্কোয়ার কিলোমিটারের হয়, তারপর ধীরে ধীরে সেটা 2 স্কোয়ার কিলোমিটার, তারপর ধীরে ধীরে সেটা 4 স্কোয়ার কিলোমিটার, এবং এইভাবে বাড়তে রয়েছে। তো এইটাকেই উনি তখন বললেন যে মরফোলজিক্যাল অ্যানালিসিস, এবং সেটাকে মানুষের শরীরের যে কোষ বিভাজন, সেলের যে ডিভিশনের যে কনসেপ্টটা, সেটাকে উনি লাগালেন সেটেলমেন্টের মধ্যে। আচ্ছা, the biological expression of morphology represents the outer form and the internal structure of the total organism. আচ্ছা, তোমাদের দেখবে আছে আউটার লেয়ার অ্যান্ড ইনার লেয়ার, তোমাদের এর পরে সাইট ইনস্টিটিউশনের পরেই রয়েছে, আমাদের পড়তে হবে। তো বায়োলজিক্যাল এক্সপ্রেশন অফ মরফোলজিতে সেটাই বলছে, আউটার ফর্ম অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার। আউটার ফর্ম মানে বাইরে থেকে দেখি আমি কিরকম দেখছি, মানে সেটেলমেন্ট প্যাটার্নটা কিরকম, আর ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে সেখানকার বাড়ি ঘরগুলো স্ট্রাকচার কিরকম, প্ল্যানিংটা কিরকম। হ্যাঁ, দেখবে এক এক জায়গার এক এক রকম প্ল্যানিং হয়। আমাদের এখানে বৃষ্টি প্রচন্ড বেশি হয় এবং প্রচন্ড হিউমিডিটি, এখানকার এক রকমের বাড়ি ঘর দৌড়ের প্ল্যানিং। আবার রাজস্থানে চলে গেলে একরকম প্ল্যানিং, আবার হিমালয়ান রিজিয়নে যেখানে স্নোফল হয় সেসব জায়গায় চলে গেলে আর একরকম প্ল্যানিং। তো এইরকম এই প্ল্যানটা, বিল্ডিং প্ল্যানটা কিন্তু ভ্যারি করে। তো সেই বিল্ডিং প্ল্যানটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। আর সেটেলমেন্টটা দেখতে কিরকম, সেটা লিনিয়ার সেটেলমেন্ট নাকি ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট নাকি ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট, সেটা হচ্ছে আউটার ফর্ম। However, in the context of rural settlement geography, morphology involves the study of village pattern on the one hand and ground plan and build or settlement on the other. এটাই বললাম তোমার, এই morphology involves the study of village pattern, এইটা হচ্ছে তোমার আউটার ফর্ম, আর এই গ্রাউন্ড প্ল্যান এটা হলো ইনার ফর্ম বা ইন্টারনাল স্ট্রাকচার। ওকে, আচ্ছা, the village pattern is the একই জিনিস লিখে ফেলেছি। The village pattern is the outer form of rural settlements resulted from the natural growth in their physical and cultural setting. হ্যাঁ, যেটা এতক্ষণ বললাম যে ভিলেজ প্যাটার্ন মানে সেটেলমেন্টের প্যাটার্ন অ্যান্ড টাইপস, সেটা কম্প্যাক্ট সেটেলমেন্ট নাকি সেটা রেক্ট্যাঙ্গুলার সেটেলমেন্ট, এই যে প্যাটার্ন বা টাইপ, সেটা কিন্তু টোটালি সেইখানকার ন্যাচারাল গ্রোথ বা সেখানকার কোনো ফিজিক্যাল ক্রাইটেরিয়া বা কোনো কালচারাল সেটিং এর উপর ডিপেন্ড করে হয়। সাপোজ কোনো একটা রিলিজিয়াস কোনো একটা ইনস্টিটিউশন রয়েছে মাঝখানে, তো তাকে তখন সেন্টার করে চারপাশে তখন রেক্ট্যাঙ্গেলের মতন হয়তো রিলিজিয়াস সেন্টারটা যদি রেক্ট্যাঙ্গুলার শেপ হয়, তাহলে তখন চারপাশে রেক্ট্যাঙ্গেলের মতন হয়তো সেটেলমেন্টটা গ্রো করবে। আর যদি সেটা একটা একটা গোল, একটা কি বলবো, একটা সার্কেলের মতন শেপের হয় ওই জায়গাটা, রিলিজিয়াস স্পেসটা, তো তখন দেখা যাবে তার চারপাশে কিন্তু সার্কেলের মতন করে সেটেলমেন্টটা স্প্রেড করছে, তো সেটাকে বলে কালচারাল সেটিং। আর ফিজিক্যাল সেটিং কি, মাঝখানে দেখা গেল একটা ফার্টাইল ল্যান্ড আছে, ফার্টাইল ল্যান্ড অলওয়েজ আমরা আমাদের এইসব দিকে সব রেক্ট্যাঙ্গুলার শেপের হয়,
তো সেই জন্য ফার্টাইল ল্যান্ড মানে সেখানে এগ্রিকালচার প্র্যাকটিস হবে। তো তখন এগ্রিকালচার প্র্যাকটিসের ওই ল্যান্ডগুলোকে মাঝখানে রেখে চারপাশে রেক্ট্যাঙ্গেলের চারপাশে রেক্ট্যাঙ্গুলার শেপের কিন্তু সেটেলমেন্ট হবে। আর সেটেলমেন্ট গুলো কত, মানে একটা হাউস থেকে আর একটা হাউস কতটা দূরে এর উপর ডিপেন্ড করে কম্প্যাক্ট সেটেলমেন্ট নাকি সেটা আইসোলেটেড সেটেলমেন্ট নাকি সেটা মানে কম্প্যাক্টও না বা সেমি কম্প্যাক্ট বা সেমি আইসোলেটেড রয়েছে, সেটা আবার আমরা ডিটারমিন করি। আর ভেতরের বিল্ডিং প্ল্যানটা কিন্তু টোটালি সেখানকার ক্লাইমেটের ওপর, সেখানকার রেইনফলের ওপর, সেখানকার ওয়াটার অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে তৈরি হয়। আচ্ছা, এবং গ্রাউন্ড প্ল্যান কিন্তু রিলেটিভলি পার্মানেন্ট। এই বাকি এই যে টাইপস বা সেটেলমেন্ট বললাম, এটা কিন্তু সব সময় চেঞ্জ হচ্ছে। মানে আজকে যদি সেটা হয়তো আইসোলেটেড সেটেলমেন্ট, কিন্তু 10 বছর পরে গিয়ে হয়তো সেটা কম্প্যাক্ট সেটেলমেন্ট হয়ে যেতে পারে। যদি সেখানকার ফ্যাসিলিটি খুব ভালো থাকে এবং ফ্যাসিলিটি কন্টিনিউয়াসলি পেতেই থাকে, তাহলে তখন সেখানে লোকে গিয়ে অনেক মানে বাস করতে শুরু করবে, অনেকে সেটেল করতে শুরু করবে। তো তখন আস্তে আস্তে সেটা কম্প্যাক্ট সেটেলমেন্ট হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা বাড়িরই ওই সেম টাইপের গ্রাউন্ড প্ল্যান থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাই নেক্সট। আচ্ছা, সাইট অ্যান্ড সিচুয়েশন ইন রেসপেক্ট টু লোকেশন অফ সেটেলমেন্ট। আচ্ছা, কি বলছে? সাইট অ্যান্ড সিচুয়েশন অফ আ পয়েন্ট, রুরাল হতে পারে বা আরবান হতে পারে, অ্যাকচুয়ালি প্রেজেন্ট আ মিলিউ অর আ বেস। মিলিউ মানে একটা অনেকটা বড় অঞ্চল, যাকে বেস বলি। হ্যাঁ, যে কোনো একটা জিনিস ফর্ম হতে গেলে একটা বেস লাগে। যেমন ধরো বলো না তোমরা, পিৎজা পিৎজা করতে গেলে তো একটা বেস লাগে না? তো সবকিছুরই একটা বেস লাগে, যার উপর ওই সেটেলমেন্টটা হবে সেটাকেই বেস বলছে। which is more reliable to answer geographically the question where is the human settlement। মানে সেটেলমেন্টটা কোথায় লোকেটেড, কোথায়। তো সেই কোথায় বলতে গেলে আমরা দুটো টার্মের মুখোমুখি হই, একটা হলো সাইট আর একটা হলো সিচুয়েশন। Site means the actual ground where a town or village stands, and situation carries a wider plane, and sorry, and it includes the place of settlement within its surrounding environments। মানে সাইট হলো অ্যাকচুয়াল লোকেশন, মানে ধরো একটা নদীর পাড়ে সে লোকেটেড। ওকে, তাহলে সাইট হচ্ছে রিভার সাইড লোকেশন। বাট সিচুয়েশন হলো শুধুমাত্র রিভারের পাশেই সেটা লোকেটেড সেটা নয়, দেখতে হবে যে সারাউন্ডিং এনভায়রন আর কি কি আছে। এনভায়রন এখানে যেটা বলা হচ্ছে এনভায়রন মানে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস বলা যেতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো রিভারের পাশে একটা সেটেলমেন্ট হয়েছিল প্রথমে, তখন তার একটাই মোটো ছিল রিভার থেকে জল নেওয়া। কিন্তু ধীরে ধীরে সে ডেভেলপ হয়েছে, ধীরে ধীরে সে আরো অ্যাডভান্সড হয়েছে। তো তখন শুধু আর ও রিভারের ওপর জলের জন্য ডিপেন্ডেন্ট নয়, এবং দেখা যাচ্ছে যে ওর পরে ওর থেকে আরো 10 কিলোমিটার দূরে আরেকটা সেটেলমেন্ট হয়ে গেছে, যে ওই রিভার থেকে ক্যানালের মাধ্যমে বা পাইপ লাইনের মাধ্যমে জল নিয়ে যাচ্ছে। তার মানে রিভারটার সাথে এখন কিন্তু আর জলের রিলেশন কোনো থাকলো না, সে পাইপ বা ক্যানাল দিয়ে জল টেনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু রিভারের সাথে যেভাবে ব্যাপারটা রিলেটেড, সেটা কিভাবে? ধরো রিভারটা হয়তো কমিউনিকেশন সাপোর্ট করছে, বা রিভারের ওখানে একটা পোর্ট তৈরি হয়েছে, বা রিভারের ওখানে একটা ব্রিজ তৈরি হয়েছে। তো এই যে জিনিসগুলো, ব্রিজ, পোর্ট, কমিউনিকেশন, ওখান দিয়ে হয়তো নৌকো যাচ্ছে, ওখানে হয়তো পোর্টে জিনিসপত্র আসছে, ট্রান্সশিপমেন্ট হচ্ছে। তো এই জিনিসগুলো হলো সিচুয়েশন। এই জিনিসগুলো নাও হতে পারতো, তখন বলতে পারতাম যে এখানে সিচুয়েশনাল কোনো বেনিফিটস নেই। বাট সিচুয়েশন হচ্ছে যখন দেখা যাবে ওখানে কমিউনিকেশন খুব ভালো হয়ে গেছে, স্ট্র্যাটেজিক একটা লোকেশন রয়েছে, তো সেগুলোকে বলা হয় তখন সিচুয়েশন। It was Ratzel who could recognize first the distinction between the site and situation of a town. Ratzel ওই বায়োলজিক্যাল অর্গানিজমের মতো টাউনের এক্সপ্যানশনটাকে নিয়ে আলোচনা করেছিলেন, এবং তখনই তিনি বার্লিন সম্পর্কে একটা স্টাডি করছিলেন, এবং সেখানে দেখলেন he noted that the settlement had a site negative to its active expansion, but that its situation on the North German plain was an important factor in its growth. বার্লিনের যে সাইট রয়েছে, মানে বার্লিন এমন একটা পজিশনে লোকেটেড, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড হওয়ারই কথা না। কিন্তু দেখা গেল যে
ওর নর্থে, বার্লিনের নর্থে রয়েছে নর্থ জার্মান প্লেন, মানে একটা সমভূমি অঞ্চল। তো সেইটাকে লক্ষ্য করে, সেটাকে টার্গেট করে বার্লিনটা কিন্তু এক্সপ্যান্ড করতে শুরু করলো। তো সেইটাই ফার্স্ট উনি লক্ষ্য করেন এবং তার উপর ডিপেন্ড করে উনি ওনার কেস স্টাডিটা করেন, এবং তখন উনি সাইট অ্যান্ড সিচুয়েশনের মধ্যে যে একটা ডিস্টিংশন রয়েছে, একটা ডিস্টিংক্ট, দুটো কনসেপ্ট যে দুটো টোটালি ডিফারেন্ট, সেটা উনি ফার্স্ট র্যাডজেল বলেন। ইন কেস অফ লন্ডন, প্যারিস অ্যান্ড ইস্তাম্বুল, site and situation are both favorable, resulting in their long famous history. যেমন লন্ডন তো ভীষণভাবেই সাইট অ্যান্ড সিচুয়েশন দুটো দিক থেকেই ফেমাস। সাইটও এটা খুব ভালো একটা সাইটে, এমন একটা আইল্যান্ডের এমন ভাবে পজিশন যেখানে অ্যাকচুয়ালি সারা বছর বলছি, শীতকালে প্রচন্ড ঠান্ডা এবং ফ্রস্ট থাকার কথা, বাট ওখানে একটা ওয়ার্ম কারেন্ট, ওশান কারেন্টের একটা ওয়ার্ম ব্রাঞ্চ ওখানে যায়, এবং সেই জন্য শীতকালে যতটা ঠান্ডা পড়ার কথা অতটা ঠান্ডা পড়ে না। তো এটা একটা হচ্ছে সাইটের লোকেশন। সাইট খুব সুন্দর লোকেশন, এবং সিচুয়েশন খুব স্ট্র্যাটেজিক লোকেশনে রয়েছে, ইউরোপের প্রায় সেন্ট্রালে বলা যেতে পারে। সেই জন্য ও কিন্তু পুরো ইউরোপকে একসময় কন্ট্রোল করতে পারতো, এখনো করছে ইনফ্যাক্ট, এবং তার সাথে সাথে সারা ওয়ার্ল্ডকে কন্ট্রোল করে ফেলেছে। প্যারিসও প্রবাবলি তাই, আমরা প্যারিসের একটা এক্সাম্পল পরে রেখেছি, সেটা আমরা দেখবো। ইস্তানবুলের জায়গায় তাই। আচ্ছা, এবার চলি নেক্সট স্লাইডে। সাইট অফ সেটেলমেন্টস। সাইট রেফার্স টু দ্য অ্যাকচুয়াল লোকেশন অফ দ্য সেটেলমেন্ট, মানে অ্যাকচুয়ালি সেটেলমেন্টটা কোথায় লোকেটেড, সেটাই হলো সাইট। The initial choice of a site for a settlement depends on its meeting certain daily needs such as water supply, availability of potential farmland, building materials and fuel, etc. সাইট হচ্ছে, ধরে নাও আজ থেকে বহু বছর আগে যখন প্রিমিটিভ ম্যানরা, আদিম মানবরা যখন প্রথম সেটেলমেন্ট তৈরি করা শুরু করছে, তখন তারা যে যে ফ্যাক্টরস গুলো দেখে সেটেল করতো, সেই ফ্যাক্টরস গুলোই হলো সাইট। তার মধ্যে মেইন ফ্যাক্টর ছিল ওয়াটার সাপ্লাই আর অ্যাভেলেবিলিটি অফ ফার্টাইল ল্যান্ড। এই দুটো জিনিস দেখে তারা ফার্স্টে সেটেল করা শুরু করেছিল। তো এই দুটো হলো মেইন দুটো সাইটের ফ্যাক্টরস, ঠিক আছে। আচ্ছা, villages especially require a careful selection of sites since rural settlements man interacts closely with his physical environment. হ্যাঁ, তো বুঝতেই পারছো, ভিলেজ সেই জন্য তখন দেখবে ম্যাক্সিমাম সেটেলমেন্ট, ম্যাক্সিমাম সিভিলাইজেশন সব রিভারকে বেস করে হতো। তো সেগুলো সবকটাই ছিল সাইটের লোকেশন, এবং রিভারকে বেস করে হতো, মানে সেখানে সব রিভার সাইড লোকেশন ছিল। The site of an area can also create challenges for its population. সাইট যে সব সময় অ্যাডভান্টেজিয়াস হয় তা নয়, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জও করতে পারে, ডিসঅ্যাডভান্টেজিয়াসও প্রুভ হতে পারে। তো দ্য স্মল হিমালয়ান নেশন অফ ভুটানের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ভুটান এমন একটা জায়গায় লোকেটেড, পুরোটাই কিন্তু হাইলি মাউন্টেনাস রিজিয়ন এবং ভীষণ রাগেড। সেই জন্য ওটা টেরেন খুব হার্শ ক্লাইমেট প্লাস টেরেন ভীষণ রাগেড। তো সেই জন্য ওখানে ট্রান্সপোর্টেশন কিন্তু ভীষণ ডিফিকাল্ট। এবং ক্লাইমেটও শীতকালে, মানে বছরের 6টা মাস প্রচন্ড ঠান্ডা থাকে, 6টা মাস মোটামুটি ভালো সুদিং ওয়েদার থাকে। সেই জন্য ওখানে খুব একটা ভালো এগ্রিকালচার প্র্যাকটিস তো হতেই পারে না, প্লাস এরেবেল ল্যান্ডও খুব কম, কারণ পুরোটাই মাউন্টেনাস রিজিয়ন, আর শীতকালে আবার অনেকটাই ফ্রস্টেড হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু সাইটের লোকেশন খুব খারাপ, খুব একটা ভালো না ভুটানের ক্ষেত্রে। এবার আমরা দেখবো পরের এক্সাম্পল দেবো সিচুয়েশনাল লোকেশন, তখন দেখবো আবার ভুটান সিচুয়েশনে দেখতে কিন্তু বেশ ভালো লোকেশন হচ্ছে, তাই ওটা এখনো টিকে আছে। আচ্ছা, যেমন Paris was established at a point where an island allowed an easier passage across the river Seine. প্যারিস ফার্স্ট যে প্যারিস টাউনটা তৈরি হয়েছিল, এখন আর সেটা অতটা বোঝা যায় না, এখন সেটা অনেকটা গ্রো করে গেছে। একদম প্রথমে কিন্তু একটা আইল্যান্ডে ফার্স্ট প্যারিস টাউনটা এস্টাবলিশ হয়েছিল, এবং তারপর ধীরে 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 সিয়েন রিভার, তার মাঝখানে ছিল আইল্যান্ডটা, তারপর ধীরে ধীরে সিয়েন রিভারের দুটো ব্যাংকেই প্যারিস কিন্তু গ্রো করে গেল, এবং দেখা গেল যে ওই জায়গাটা ডিফেন্সিভ একটা সাইট, এবং ওখানে ফিশিং হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, সবই ভালো মতন হচ্ছে, তাই জন্য ওই জায়গাটা একদম খুব ডেন্স পপুলেশন হয়ে গেল। আচ্ছা, সাইটে 3টে মেইনলি ক্লাসিফিকেশন হয়।
ডিফেন্সিভ সাইট, ড্রাই পয়েন্ট সাইট, ওয়েট পয়েন্ট সাইট। দেখো এখানে তিনটে ছবিও দিয়ে দিয়েছি। ডিফেন্সিভ সাইট মানে এমন একটা জায়গায় ডিফেন্সিভ একটা লোকেশনে সেটেলমেন্টটা হয় যাতে মানে বাইরে থেকে কোনো শত্রু বা প্লাস কোনো মানে কি বলবো, আগেকার দিনে হতো না অনেক বাইরের, এখন সেটা হয় না, বাট আগেকার দিনের কথা ভাবো যখন রাজারা একে অপরকে অ্যাটাক করতো, হ্যাঁ যুদ্ধ হতো তাদের মধ্যে, তো তখন কি হতো, তাই জন্য সবসময় ওরা স্ট্র্যাটেজিক কোনো একটা লোকেশন খুঁজতো, ডিফেন্সিভ সাইট খুঁজতো, কোনো মাউন্টেনাস কোনো রিজিয়ানে, পাহাড়ের ওপর কোনো টিলার ওপর, ওখানে ওরা থাকতো এবং ওখানে ওরা সেটেলমেন্টটা বানাতো, ওখান থেকে যাতে এনিমি, বাইরের কোনো এনিমি যদি আসে অ্যাটাক করতে, ওপর থেকে তো দেখতে সুবিধা হয়, তো সেই জন্য যাতে দেখে প্রোটেক্ট করা যায় নিজেদের রাজ্যকে, তো এটা হতো। সেই জন্য দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে, একটা হিলের টপে একটা ক্যাসেল করা। রাজস্থানে গেলে এরকম অনেকগুলো, যে সোনার কেল্লা বলে একটা সিনেমাতে আমরা দেখেছিলাম না, ফেলুদা সিনেমাতে সোনার কেল্লা, তো সেই সোনার কেল্লায় যদি তোমরা ঘুরতে যাও এখন, দেখবে সোনার কেল্লার মধ্যেই পুরো রেসিডেন্টসরা থাকে কিন্তু, হ্যাঁ মানে ভেতরেই লোকজন থাকছে কেল্লার প্রাচীরের মধ্যেই, মানে ওটা এক সময় অ্যাকচুয়ালি ওটা একটা সেটেলমেন্টের মতো তৈরি করেছিল, এবং রাজার তো অনেক লোকজন লাগে না, অনেক সেনা, তারপরে নানা রকমের কুক, তারপরে নানা রকমের সার্ভেন্টস, তো তাদের সমস্ত ফ্যামিলিটা ভেতরে থাকতো, তো সেই ফ্যামিলিরাই এখন গ্রো করে করে ভেতরে পুরো একটা তাদের সেটেলমেন্ট হয়ে গেছে এবং তারা ভেতরেই থাকে। তো সেই জন্য হিল টপ আইল্যান্ড, রিভার মিয়েন্ডার মানে হচ্ছে এই যে মিয়েন্ডার গুলো, মিয়েন্ডার যদি অনেকটা বেঁকে যায় একদম পুরো অক্সবো লেকের মতো যদি বেঁকে যায়, তখন ওই মিয়েন্ডারের সাইডের ওখানে গিয়ে থাকলে চট করে এনিমিরা অ্যাটাক করতে পারে না, রিভারটা পেরোতে হবে তাহলে আবার অ্যাটাক করতে পারবে, তো সেই জন্য ততক্ষণে ওরা টাইমটা হাতে পেয়ে যায়, তাই জন্য ওই লোকেশন গুলো হচ্ছে ভীষণ ডিফেন্সিভ লোকেশন। নেক্সট হচ্ছে ড্রাই পয়েন্ট সাইট। ড্রাই পয়েন্ট সাইট হচ্ছে, ধরো যেটা তখন এক্সাম্পল দিচ্ছিলাম, ধরো এই জায়গাগুলো প্রত্যেক বছর এভরি ইয়ার ফ্লাডেড হয়ে যাচ্ছে, তখন সেটেলমেন্টের জন্য একটা কোনো উঁচু জায়গা খোঁজা হবে যেখানে ফ্লাডের জল পৌঁছবে না, তখন সেটাকে বলা হবে ড্রাই পয়েন্ট সাইট। আর ওয়েট পয়েন্ট সাইট হলো, ধরো কোনো কম্পারেটিভলি যেখানে জল পাওয়া খুব জল খুব স্কেয়ার, জল খুব স্কেয়ার্স বলে ওখানে হয়তো ইজিলি জল পাওয়া যায় না, একটু ডেজার্টিক সেমি এরিড রিজিয়ন বা একটু ডেজার্টিক রিজিয়ন, সেই সব জায়গায় তখন দেখা যায় যেখানে ওয়াটার অ্যাভেলেবেল রয়েছে, সেটা কোনো রিভার হতে পারে, সেটা কোনো লেক হতে পারে, তার আশেপাশে কিন্তু সেটেলমেন্ট তৈরি হয়েছে। তো এই তিনটে মেইনলি সাইটের ক্লাসিফিকেশন আছে। এবার আসছি কি কি ফ্যাক্টর সেটেলমেন্টকে, সাইটিং ফ্যাক্টর সেটেলমেন্টকে ইনফ্লুয়েন্স করে। ফার্স্ট হচ্ছে ওয়াটার সাপ্লাই, বুঝতেই পারছো ওয়াটার সাপ্লাই, জলের যোগান, জলের যোগান যদি ওয়াটার সাপ্লাই যদি ঠিকঠাক হয়, সেখানেই মানে যেখানে রিভার রয়েছে, যেখানে কোনো পন্ড রয়েছে, লেক রয়েছে, সেখানেই প্রথম সেটেলমেন্টটা হবে। এবং এটা আজ থেকে না, এটা প্রিমিটিভ টাইম থেকে আমরা দেখতে পাই, এবং কারণ সেখানে সেই জল দিয়ে তারা যেমন তাদের ডেইলি নিডও করতে পারবে, প্লাস তার সাথে এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিও ওখানে করতে পারবে, তো সেই জন্য ওয়াটার সাপ্লাই হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সাইটিং ফ্যাক্টর। নেক্সট হচ্ছে ল্যান্ড অ্যাট্রিবিউট। ল্যান্ড অ্যাট্রিবিউট মানে ফার্টাইল ল্যান্ড হতে হবে, যেটা ওই সেটেলমেন্টের যারা ক্রপ প্রডিউসার যারা রয়েছে, তারা মেন যে ক্রপটা প্রডিউস করে সেই টাইপের ক্রপস ওখানে ওই ল্যান্ডে পারমিট করতে হবে যে ওগুলো গ্রো করছে, তাহলেই তো তারা ওখানে সেটেল করবে। আজকের কথা ভেবো না, আজকে অনেক টেকনোলজিক্যালি আমরা অ্যাডভান্সড হয়ে গেছি, কিন্তু ধরে নাও আজ থেকে বেশ কিছু বছর আগে বা যেই সব সেটেলমেন্ট গুলো এখনো টেকনোলজিক্যালি অত অ্যাডভান্স নয় তাদের কথা ভাবো, তারা সব সময় কিন্তু সব রকম ক্রপসে এক্সপার্টাইজ হয় না, তারা যে টাইপের ক্রপসে এক্সপার্টাইজ, তারা যে টাইপের ক্রপস গ্রো করতে ভালো পারে, সেই টাইপের ক্রপস যেই সব জায়গাতে ভালো গ্রো হবে ওরা সেখানে গিয়ে সেটেল করবে। এছাড়া টুলস অ্যান্ড টেকনিক্স তো আছেই। নেক্সট হচ্ছে ড্রাই ল্যান্ড। ড্রাই ল্যান্ডও ওই যে যেটা এক্ষুনি বললাম, ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। ড্রাই পয়েন্ট মানে যেসব জায়গাগুলো আস্তে মানে ফ্লাডেড হয় না, সেই সব জায়গাগুলোতে সেটেল করার একটা টেন্ডেন্সি থাকে। সেই জন্য রিভার টেরাস মানে নদী মঞ্চ যেটাকে বলি, নদী মঞ্চের একদম উপরের মঞ্চগুলোতে এসে সেটেল করে। আর লেভিস মানে হচ্ছে নদীর স্বাভাবিক বাঁধ,
স্বাভাবিক বাঁধের ওপরও কিন্তু লম্বা হয়ে সেটেলমেন্ট হয়, সেই জন্য তখন ওখানে ওই দেখা যায় লিনিয়ার টাইপ অফ সেটেলমেন্ট, পুরো লেভি জুড়ে লম্বা ভাবে সবাই থাকতে শুরু করে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আচ্ছা স্যান্ডি বিচ রিজেসও একটা বলে দিই এক্সাম্পল। এই যে যদি দীঘায় যাও, দীঘায় গেলে সেটেলমেন্টটা কিন্তু এখন বোঝা যায় না রিজ গুলো, কিন্তু যদি তোমরা ম্যাপে দেখো তো দেখতে পাবে পরিষ্কার প্যারালাল অনেকগুলো রিজ আছে। তো প্রথম যখন দীঘা সেটেলমেন্টটা গ্রো করছিল তখন কিন্তু পুরো রিজ বরাবর গ্রো করতো, এবং রিজ মানে হচ্ছে হলো এইরকম, এই উপরগুলো হলো রিজ, এরকম প্যারালাল থাকে। হ্যাঁ, তো এই ঢালু অংশগুলোতে বেশি বাড়ি থাকতো আর এই ওপরের অংশগুলোতে একটু কম থাকে, এখানে এই গাছপালা থাকে, তো এখানে পর 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 সেটেলমেন্ট গুলো থাকে এরকম প্যারালাল। এবং তোমরা যদি যাও দেখতে পাবে এই রিজ গুলোর মাথা দিয়েই রাস্তা হয়েছে এবং তার দুপাশে সেটেলমেন্ট। আর এই জায়গাগুলো এখনো মোটামুটি ভাবে ফাঁকাই আছে, তবে একদম দীঘার যেসব জায়গাগুলো এখন ভীষণ ডেন্সলি পপুলেট হয়ে গেছে সেগুলো বাদে যদি একটু আউটস্কার্টে যাওয়া যায় তাহলেই দেখা যাবে যে এই রিজ আর এই তার চারপাশের যে সেটেলমেন্ট গুলো জায়গাগুলো। আচ্ছা নেক্সট আসছি শেল্টার। শেল্টার মানে প্রথম কথা দুটো হতে পারে, একটা হচ্ছে সেখানে সে তাদের বিল্ডিং মেটেরিয়াল যে টাইপ, মানে তাদের বাড়ি তৈরি করতে হবে, বাড়ি তৈরির জন্য তারা স্টোন মেটেরিয়াল ইউজ করতে পারে, তারা ফরেস্ট থেকে কাঠ কেটে ইউজ করতে পারে, যাই দিয়ে করুক না কেন সেই জিনিসগুলো সেই মেটেরিয়ালস গুলো অ্যাভেলেবেল হতে হবে, তাহলেই সেখানে সে সেটেল করবে। ঠিক আছে, তো অ্যাভেলেবেল এমন ভাবে হতে হবে যাতে পরিবেশেরও হার্ম না হয়, মানে অনেক থাকবে এবং তারপরে সেটা আবার সেটা রিপ্লেনিশ হয়ে যাবে না, তারপর সেটাকে আবার ওরা নতুন করে আবার সেটাকে প্লান্টিং করে আবার তৈরিও করে ফেলতে পারবে। তো এই জন্য এমন জায়গায় দেখা যায় শেল্টার হয় যেখানে আহ যেখানে ওরা এই টাইপের মেটেরিয়ালস গুলো পায়। এবং শেল্টারে আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে এমন জায়গায় শেল্টার হয়, এমন জায়গায় সেটেলমেন্ট গুলো হয় যেখানে দেখা যায় কোনো ন্যাচারাল শেল্টার রয়েছে। ন্যাচারাল শেল্টার মানে ওই যে আমি তোকে একটা এক্সাম্পল দিলাম লন্ডনের, লন্ডন এমন জায়গায় লোকেটেড যেখানে কিন্তু শীতকালটা পুরোটা ফ্রস্টেড হয়ে থাকার কথা, মানে ওখানটা পুরোটাই তুষারাবৃত হয়ে থাকার কথা, কিন্তু ওটা হচ্ছে না কেন? ওখানে একটা ওয়ার্ম কারেন্ট আছে, হ্যাঁ, নর্থ আটলান্টিক কারেন্ট, সেটা একটা ওয়ার্ম কারেন্ট, সেটা আর লন্ডনের পাশ দিয়ে বয়ে যায়। লন্ডন আইল্যান্ড রয়েছে, লন্ডনের পাশ দিয়ে যেই মুহূর্তটা বয়ে যায় লন্ডনে কিন্তু আর অতটা ঠান্ডা পড়ে না, কিন্তু যতটা ঠান্ডা পড়া উচিত ছিল আশেপাশের অন্যান্য জায়গায় যতটা ঠান্ডা পড়ে লন্ডনে অতটা ঠান্ডা পড়ে না। তাহলে এটা হলো একটা ন্যাচারাল শেল্টার। তো এই জন্য এই টাইপের ধরো অনেক সময় খুব কোল্ড উইন্ডস বা অনেক কিছু থেকে বাঁচার জন্য মাউন্টেনের হয়তো খাজে ফিয়র্ড নিশ্চয়ই তোমরা পড়েছো, ফিয়র্ডের একটা পাশে, হ্যাঁ, রিয়া রিয়া বা ফিয়ার ওই একই টাইপের নানা রকমের কোস্ট, হ্যাঁ, সেরকম এস্টুয়ারিজ যেগুলো হয় সুন্দরবন এরিয়া গেলে এস্টুয়ারিজ এর মধ্যে এমন ভাবে দেখতে পাবে যেখানে জল সব সময় আসছে না, হয়তো লাগুনও তো দেখতেই পাবে, কেরালায় যদি চলে যাও লাগুনকে সেন্টার করি তো চারদিকে সেটেলমেন্ট হয়েছে, এবং ওরা ট্রান্সপোর্টের জন্য ওই লাগুনটাকেই ইউজ করে। হুম, তো এইগুলো কিন্তু শেল্টারের একটা দারুণ এক্সাম্পল। এবং লাগুন বা এই সবগুলো ওই হাই উইন্ডস এন্ড রাফ সি থেকে বাঁচার জন্যই কিন্তু এগুলো হয়েছে। নেক্সট হচ্ছে ডিফেন্স। ডিফেন্স তো অলরেডি বলে ফেলেছি যে ডিফেন্সিভ সাইট সবসময় দেখতো যাতে অন্য কোনো এনিমিরা অ্যাটাক সহজে করতে না পারে। নেক্সট হচ্ছে প্ল্যান সেটেলমেন্ট। আজকাল যেটা হচ্ছে অনেক সময় গভর্নমেন্ট প্ল্যান করে কোনো একটা আনইনহ্যাবিটেড এরিয়াগুলোকে সেটেল করছে, যাতে কোনো একটা জায়গায় পপুলেশনের প্রেশার খুব বেশি না পড়ে, তখন সেই সমস্ত এরিয়ার পপুলেশনকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, স্প্রেড করা হচ্ছে, তো তখন আনইনহ্যাবিটেড এরিয়াগুলোকে প্ল্যান করে সেটেল করা হচ্ছে। রিসোর্সেস যদি দেখতে হয় ওখানে কোনো মিনারেল রিসোর্স বা কোনো ওয়াটার রিসোর্স হতে পারে, কোনো মিনারেল রিসোর্স হতে পারে, ফরেস্ট রিসোর্স হতে পারে, যে কোনো টাইপের রিসোর্স হোক না কেন তাকে বেস করে কিন্তু সেটেলমেন্ট তৈরি হয়। আচ্ছা নেক্সট হচ্ছে আসপেক্ট। আসপেক্ট মানে হচ্ছে ধরা যাক কোনো একটা স্লোপ, কোন স্লোপটা, ধর এখানে আমি ডায়াগ্রাম দিয়েছি তাও আমি বুঝিয়ে দিচ্ছি, ধরা যাক একটা মাউন্টেন রয়েছে, কোন স্লোপটা
সান রেসটা পাচ্ছে, তো সেই যে স্লোপটা সান রেটা পাচ্ছে দেখা যাবে সেটেলমেন্টটা সেই স্লোপটাতেই বেশি গ্রো করার টেন্ডেন্সি থাকবে, কারণ সেই স্লোপে এগ্রিকালচার ভালো হবে, প্লান্ট সবকিছু ভালো হবে। সেই জন্য ম্যাক্সিমাম সময় যে স্লোপটা ডিরেক্ট সান রেসটা পাচ্ছে সেই স্লোপটাতেই সবসময় গ্রো করে সেটেলমেন্ট। এবার চলে আসি সিচুয়েশন। সিচুয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ লোকেশন অফ আ প্লেস রিলেটিভ টু ইটস সারাউন্ডিংস অ্যান্ড আদার প্লেসেস। মানে সিচুয়েশন কখনোই মানে শুধুমাত্র সেইটা কোথায় লোকেটেড অ্যাকচুয়াল লোকেশনটা দেখা হয় না, তার আশেপাশের সারাউন্ডিং এরিয়াতে তাকে বিচার করা হয়। যেমন আমি তোমাকে উদাহরণ দিয়েছি যে সেটা রাস্তা দিয়ে কানেক্টেড কিনা, ব্রিজ দিয়ে কানেক্টেড কিনা, ওয়াটারওয়েজ আছে কিনা, রেলওয়েজ আছে কিনা, এই সব কিছু দিয়ে সেটা হলো তার সিচুয়েশন। Factor included in an area situation include the accessibility of the location. Accessibility মানে সেই জায়গাটায় পৌঁছানো যাবে কিনা, মানে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি। The extent of a place connections with another. এক্সটেন্ট মানে সেটা কতখানি কানেক্টেড, মানে ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কলকাতার সাথে মুম্বাই, দিল্লি, বড় বড় যে মেজর টাউনস গুলো রয়েছে, এদিকে গুয়াহাটি, এদিকে ত্রিপুরা, এটা কতখানি ভালোভাবে কানেক্টেড। হ্যাঁ, সেটাই হলো এক্সটেন্ট অফ প্লেসেস কানেকশন। যেমন দিল্লি হচ্ছে ক্যাপিটাল টাউন, ওখান থেকে যে পরিমাণ প্রত্যেকদিন নানা জায়গায় নানা বিদেশের ফরেন কান্ট্রিজে ফ্লাইট যায়, কলকাতা থেকে তো সেটা যায় না। তাহলে বলতে হবে কলকাতার এক্সটেন্টটা দিল্লির থেকে অনেকটা কম, দিল্লির এক্সটেন্ট অনেক অনেক বেশি। তো সেটা হচ্ছে the situational factor. And how close an area may be to raw materials if they are not located specifically on the site. হ্যাঁ, এবার এটাও একটা ব্যাপার যেটার উপর ডিপেন্ড করে পরবর্তীকালে ইন্ডাস্ট্রিজ এসবগুলো লোকেটেড হয়, যে সেটা কোনো একটা র মেটেরিয়ালের কতখানি কাছে। For example, though its site has made living in the nations challenging, ভুটানের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ভুটানের সাইট খুব একটা ডিফিকাল্ট সাইট ছিল, কিন্তু ভুটান সিচুয়েশন has allowed it to maintain its policies of isolation as well as its own highly separated and traditional religious culture. ভুটানের একটা ভীষণ ট্র্যাডিশন রিলিজিয়াস কালচার রয়েছে এবং ওরা পুরোপুরি নিজেদের মতন থাকতে ভালোবাসে, এবং ওরা এমন একটা লোকেশনে রয়েছে চারপাশে পাহাড় দিয়ে ঢাকা, খুব সহজে পাস্ট টাইমেও খুব সহজে ওদেরকে এনিমিরা আক্রমণ করতে পারতো না, কারণ ওদের লোকেশনটা এত স্ট্র্যাটেজিক, ওদেরকে সহজে অ্যাটাক করা যেত না। তো সেই জন্য পাস্ট ইয়ার্সে ওরা কিন্তু খুব বেশি অ্যাটাকড হয়নি, সেই জন্য ওরা ন্যাচারালি প্রোটেক্টেড অলওয়েজ থাকতো, নেচারই ওদেরকে প্রোটেক্ট করে রেখেছে। তো সেই জন্য কিন্তু ওরা এখনো ওইভাবেই রয়েছে, এবং ওদের মধ্যে খুব একটা মিংলিং হয়নি, যেহেতু ওদের মধ্যে কোনো বাইরের কোনো রেস বা বাইরের কোনো কেউ সেরকম ভাবে ঢোকেনি, সেজন্য ওদের কালচারটা ওরা যা যা ছিল সেটাই রিটেন করতে পেরেছে, সেইটাকে নিয়েই ওরা থাকে এবং ওরা এখনো ওইভাবেই রয়েছে, ওরা এখনো ওইভাবেই ভালো রয়েছে। আচ্ছা, এছাড়া আরো অনেকগুলো এক্সাম্পল রয়েছে, তবে সিচুয়েশনও কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। অনেক সময় দেখা যায় সিচুয়েশন এত ভালো হয়ে গেছে যে যার জন্য ওখানে হয়তো ল্যান্ড খুব এক্সপেন্সিভ হয়ে গেছে, সেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা এগ্রিকালচারাল ইউনিট এস্টাবলিশ করা যাচ্ছে না। তো এগুলো একটা প্রবলেম, যেটা ধরো কলকাতায় যদি কেউ ভাবে আমি ধর্মতলার বুকে এখন 1 বিঘা জমি কিনে ফার্ম ল্যান্ড করবো, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না, ওটা সম্ভব না। ওখানে ওই জমির যা দাম, সেই জমি কিনে সেখানে যদি সে এগ্রিকালচার প্র্যাকটিস করতে যায়, সেটা জীবনেও সম্ভব না। তো এরকম আর কি সিচুয়েশনেরও কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। আচ্ছা, এবার আসছি সিচুয়েশনাল ফ্যাক্টরস অফ সেটেলমেন্ট। আচ্ছা, কি কি ফ্যাক্টর? ফার্স্ট হচ্ছে রুট সেন্টার। রুট সেন্টার মানে দেখো, যদি দুটো রুট একে অপরকে কনভার্জ করে, তাহলে সেই কনফ্লুয়েন্স পয়েন্টে কিন্তু বরাবর, মানে এদিকেও রাস্তা, এদিকেও সেটেলমেন্ট, এদিকে এত ভালো অ্যাক্সেসিবিলিটি ফ্যাসিলিটির জন্য এখানে কিন্তু সেটেলমেন্ট গ্রো করে, এবং সেটা ধীরে ধীরে এরকম একটা, এই যে সবুজ কালারের যেটা রয়েছে পুরোটাই সেটেলমেন্ট। প্রথমে লিনিয়ার টাইপের হবে, তারপর স্টার হবে, তারপর সেটা একটা কম্প্যাক্ট হয়ে যাবে। এই পয়েন্টগুলোকে বলে নোডাল পয়েন্ট। এই যেখানে এসে একটা রাস্তা আরেকটা রাস্তাকে কনফ্লুয়েন্স করে, এই কনফ্লুয়েন্স পয়েন্টগুলোকে বলে নোডাল পয়েন্টস। নেক্সট আসছে কনফ্লুয়েন্স অফ টু রিভার্স। দুটো রিভার যদি কনফ্লুয়েন্স করে, তখনও তাদের ওয়াটার অ্যাভেলেবিলিটি অনেক বেশি, তো প্লাস তার সাথে এখানে কিন্তু খুব ইজিলি ট্রান্সপোর্টেশন করা যায়। এই সমস্ত কারণে
প্লাস ওয়াটার সোর্স থেকে আরো যদি কিছু করতে চায় তাহলে সেটাও করতে পারে ওয়াটার সোর্সকে কাজে লাগিয়ে। ড্রিঙ্কিং ওয়াটারের অ্যাভেলেবিলিটি, ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই, এই সবগুলো হয়। তো তখন কিন্তু দেখা যায় এই পুরো কনফ্লুয়েন্স জোনটা, ইভেন এই ভেতরটাতে ওই ট্রায়াঙ্গুলার জোনও প্রচুর সেটেলমেন্ট হয়ে যাবে এবং পুরো একদম সার্কেল ওয়াইজ একটা বিশাল বড় সেটেলমেন্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ব্রিজিং পয়েন্ট। ব্রিজিং পয়েন্ট মানে ধরা যাক এই যেটা প্যারিসের এক্সাম্পল দিচ্ছিলাম, ধরা যাক এই যে সেইন রিভার, প্রথমে এইখানটায় প্যারিস ডেভেলপ হয়েছিল, তারপর দেখো এখান থেকে দুটো ব্যাংকই খুব কাছে, তারপর ধীরে 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 যেহেতু দুটো ব্যাংকই কাছে তখন যেটা এই জায়গাটায় গ্রো করা শুরু করলো, আবার এইখানটায় মানে যে এখান থেকে যে ব্যাংকটা কাছে সেখানে গ্রো করা শুরু, তারপর ধীরে 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 এইখানটা তো রয়েছে প্লাস দুটো ব্যাংকই কিন্তু এখন আইল্যান্ডটা স্প্রেড করে গেছে। তো এটা হলো ব্রিজিং পয়েন্ট, মানে যে পয়েন্ট থেকে ব্যাংকটা খুব কাছে সেখানে আস্তে আস্তে ব্রিজ করে আস্তে আস্তে সেটেলমেন্টটা গ্রো করতে শুরু করবে। নেক্সট হচ্ছে ট্রেডিং সেন্টার্স। ট্রেডিং সেন্টার্স মানে যে কোনো একটা পয়েন্ট, সেটা হতে পারে দুটো রিভার মিট করছে, সেটা হতে পারে দুটো রোড মিট করছে বা কোন রেলওয়ে মিট করছে, তো যে কোনো একটা পয়েন্ট যেটা খুব বড় একটা ট্রেড সেন্টার, যেখানে অনেক সময় ট্রান্সশিপমেন্ট হচ্ছে, শিপিং হচ্ছে, আবার জিনিসপত্র রিলিজ হচ্ছে, তো এই জায়গাটাকেও কিন্তু বেস করে সেটেলমেন্ট হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিফারেন্সেস বিটুইন সাইট অ্যান্ড সিচুয়েশন। সাইট আর সিচুয়েশনের ডিফারেন্স হলো, সাইট হচ্ছে একটা এক্সাক্ট লোকেশন, বাট সিচুয়েশন হলো সারাউন্ডিং ফিচার্স এর উপর বেস করে যে রিলেশনাল লোকেশন, সেটাই হচ্ছে সিচুয়েশন। Site of a settlement has features that are inherent to its location. হ্যাঁ অবশ্যই তাই, সেই লোকেশন ইনহেরেন্ট মানে সেখানকার জন্মগত বৈশিষ্ট্য, সেই জায়গাটার জন্মগত বৈশিষ্ট্য, এটা নয় যে সেটা মানুষ তৈরি করেছে। বাট সিচুয়েশন হচ্ছে পুরোটাই প্রায় মানুষের তৈরি করা এক্সটার্নাল ফিচার্স। The site is the land that the settlement was built upon. হ্যাঁ, যে ভূমিটা, যে ল্যান্ডের উপর সাইটটা তৈরি হয় সেটাই হচ্ছে সেটেলমেন্টটা তৈরি হয়, সেটাই হলো সাইট। আর সিচুয়েশন হচ্ছে সারাউন্ডিং এরিয়াস, সারাউন্ডিং এরিয়াসে কি কি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সেটাই হলো সিচুয়েশন। এই স্লাইডটা অ্যাকচুয়ালি আরো আগে দেওয়ার কথা ছিল, আমি ভুল করে এখানে দিয়ে ফেলেছি। টাইপস অফ সিচুয়েশন তিন রকমের টাইপ হতে পারে। একটা লিনিয়ার সিচুয়েশন, মানে যদি কোনো রাস্তার যদি কোনো রাস্তা বা রেল রোডের চার দুপাশে এরকম ভাবে যদি হয়, তখন ম্যাক্সিমাম সময় দেখা যায় ফার্স্ট এইভাবে গ্রো করা শুরু করে, তারপর ধীরে ধীরে সেটা একটা অনেক বড় কম্প্যাক্ট সেটেলমেন্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে সব লিনিয়ার সিচুয়েশন, এবং সেটা রেলওয়ে লাইনের পাশে হতে পারে, রিভারের পাশে হতে পারে, ট্রান্সশিপমেন্ট পয়েন্টের পাশে হতে পারে। নেক্সট হচ্ছে ফ্রন্টিয়ার সিচুয়েশন। ফ্রন্টিয়ার সিচুয়েশন মানে ধরা যাক একটা হিল রয়েছে আর তার পাশেই হয়তো কোনো একটা হিলের পরে শুরু হচ্ছে প্লেন রিজিয়ন, তো এই জায়গাটা হলো ফ্রন্টিয়ার সিচুয়েশন, মানে দুটো ন্যাচারাল রিজিয়ন, এটা হলো মাউন্টেনাস রিজিয়ন, এটা হলো প্লেন রিজিয়ন। তো প্লেন রিজিয়নে যেখানটা কনভার্জেন্স পয়েন্ট, সেটাই হলো ফ্রন্টিয়ার লোকেশন। এবং এই জায়গাটা কি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এখানটায় থাকলে সে একটা ন্যাচারাল সিকিউরিটি পাচ্ছে, ডিফেন্সিভ একটা সাইট, তো সেই জন্য এটা খুব একটা ফেমাস সাইট। এটা মাউন্টেনাস অ্যান্ড হিল রিজিয়ন হতে পারে, কোস্টাল রিজিয়ন হতে পারে, ডেজার্ট অ্যান্ড সাভানা রিজিয়ন হতে পারে। তো এইরকম আমি কতগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি, জায়গাগুলোর নামও লিখে দিয়েছি। নেক্সট হচ্ছে সেন্ট্রাল সিচুয়েশন। সেন্ট্রাল সিচুয়েশনের সব থেকে বেস্ট এক্সাম্পল হলো দিল্লি। আজকে দিল্লি দিয়ে শুধু বিচার করো না, একটা সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরো আপ টু আফগানিস্তান অব্দি ছিল, তো তখন কিন্তু দিল্লিটা একদম মাঝখানে পুরো জায়গাটার। তো সেই জন্য দিল্লিকে তখন ক্যাপিটাল করা হলো, আমি মুঘল এম্পায়ারের কথা বলছি, এবং তার আগেও অনেকগুলো রাজারা দিল্লিকে ক্যাপিটাল করেছে এই একটা কারণেই, কারণ দিল্লি পুরো সেন্ট্রালি লোকেটেড, চারপাশে সব দিকে সহজে একই দূরত্বে যাওয়া যায়। মানে কোনো একটা জায়গা যদি একদম একটা কোনো কর্নার সাইডে হয়, তখন সেখান থেকে একটা দিক হয়তো খুব কাছে, একটা দিক অনেকটা দূরে হয়ে যায়, কিন্তু সেখান থেকে দেখতে গেলে দিল্লি হচ্ছে একদম সেন্ট্রালি লোকেটেড, একদম ফোকাল পয়েন্টে লোকেটেড, সেখান থেকে চারিদিকে চারপাশে যাওয়া যায়। সেই জন্য এই টাইপের সিচুয়েশন গুলো, এই টাইপের সেটেলমেন্ট গুলো ডেভেলপ করে, এবং সেখান থেকে চারপাশে যাওয়ার রোডস, হ্যাঁ, রেলওয়ে ট্র্যাকস প্লাস রিভারও থাকে, সবকিছু থাকে, তো সবকিছু নিয়ে ওটা একটা পলিটিক্যালি অ্যাডভান্টেজিয়াস লোকেশন, তো সেই জন্য তখন ওখানে সেটেলমেন্ট গ্রো করে। তো এই ছিল আমাদের মোটামুটি টপিকটা, এখানেই শেষ হলো। তবে শেষ হলো না, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লেআউট রয়েছে, সেটা নেক্সট ক্লাসে পড়বো, জানিয়ে দেবো কবে নেক্সট ক্লাস নেবো। ওকে, থ্যাংক ইউ।